আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউ হলিশার পাবলিক স্কুলে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে পর্যায় সারণীর উপর প্রথম লেকচার পড়ছিলাম। আজকে আমরা পর্যায় সারণীর দ্বিতীয় লেকচার পড়ব। আজকে আমাদের লেকচারের মেইন টপিকস হলো পর্যায়ভিত্তিক ধর্ম। আর পর্যায়ভিত্তিক ধর্মই হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। আমরা বোর্ড প্রশ্ন পড়ি, আর যেখানে পড়ি না কেন দেখবা সবসময় এটা থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। তাহলে পর্যায়ভিত্তিক ধর্মটা কী জিনিস সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। মনুষ্যময়ের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পর্যায় অনুসারে বাম থেকে ডানে গেলে অথবা শ্রেণী অনুসারে উপর থেকে নিচে গেলে মৌলসমূহের যে আনুপাতিক হারে পরিবর্তন হয় অথবা ধর্মের যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলে থাকি কি পর্যায়ভিত্তিক ধর্ম। বুঝছি কী বলছি? আর পর্যায়ভিত্তিক ধর্মের ভিতরে আমাদের কতগুলো টপিকস আছে। পর্যায়ভিত্তিক ধর্মের ভিতরে টপিকসগুলো হলো পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ, ঋণাত্মকতা। নর্মালি চারটা টপিক্স আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়া ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আর একটা আছে উপধাতু, ওগুলো আমরা আগে পড়ছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে শুরু করব পারমাণবিক আকার দিয়ে। পারমাণবিক আকারের ক্ষেত্রে আমরা একটা ধর্মাবলী দুইভাবে পরিবর্তিত হয়। একটা হলো পর্যায়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি গ্রুপ বা শ্রেণী অনুযায়ী। পর্যায়ভিত্তিক যে ধর্মটা, আমরা পর্যায়ের ক্ষেত্রে লেখাটা খুব ভালো করে তুমি লিখে রাখো। পর্যায়ের ক্ষেত্রে আমরা এভাবে শিখব, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের পরমাণুর আকার কী হয়? হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের পারমাণবিক আকার হ্রাস পায়, কিন্তু অন্যান্য সব ধর্ম বৃদ্ধি পায়। এ কথা একটু লিখে রাখতে হবে। একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে মৌলের পারমাণবিক আকার কী পায়? হ্রাস পায়। আমরা যে কোনো একটা পর্যায় নিয়ে আগে উদাহরণটা দেখি। যে কোনো একটা পর্যায় মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটা মৌল নিয়ে জন্য আমরা কথা বলবো। প্রথমে তুমি মৌলগুলার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে, মানে মৌলটা কোন পর্যায়ে আছে, কত নম্বর গ্রুপে আছে। এর জন্য পর্যায়ের গ্রুপ বাইর করতে হলে আমাকে অবশ্যই ইলেকট্রোবিন্যাস করে নিতে হবে। আমরা সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস করি। টুকে 6, 3s1, ম্যাগনেসিয়াম কত 12 না? (3s2), অ্যালুমিনিয়াম কত 13। ছয় 4 10 আর 3 13। এখন প্রশ্ন হলো তিনটা মৌলের আমরা পর্যায় এবং গ্রুপ বাইর করব। পর্যায় গ্রুপ আগের লেকচার ছিল, মনে আছে? মৌলের ইলেকট্রোবিন্যাসের বহু শক্তি স্তরের প্রধান স্তরটাই হলো তার পর্যায়। সর্বোচ্চ শক্তি স্তরে প্রধান শক্তি স্তর, এখানে সর্বোচ্চ শক্তি স্তর 3, পর্যায় 3। এটার সর্বোচ্চ শক্তি স্তর 3, পর্যায় 3, এখানে সর্বোচ্চ শক্তি স্তর 3। তিনটার কিন্তু পর্যায় কি 3। পর্যায় 3, এখানে কি পর্যায় 3, পর্যায় 3। তো প্রথমের ক্ষেত্রে বলতো গ্রুপ কত হবে? মনে আছে? বহিঃশক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে এবং ওই এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ। এখন দেখো বহিঃশক্তি স্তরে এখানে আছে এস অরবিটাল, ইলেকট্রন আছে 2টা, সরি এস অরবিটাল ইলেকট্রন আছে 1টা। তাহলে গ্রুপ কত হবে? 1, গ্রুপ 1। এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে সেম নিয়ম, বহিঃশক্তি স্তরে এস অরবিটাল আছে কিন্তু এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে গ্রুপ হবে কত? 2।
গ্রুপ 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের 2 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করা হবে। বহি শক্তি স্তরে যদি S এবং p অরবিটাল থাকে তাহলে S এবং p অরবিটালের সাথে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করি। তো S এবং p অরবিটাল দেখো ইলেকট্রন আছে মোট 3টা, 2টা আর একটা কটা 3টা, সাথে যোগ করতে হবে 10, কত হইল 13, গ্রুপ 13। এবার দেখো এর মানে আমরা একটা জিনিস সিস্টেম করতেছিলাম, আমরা পর্যায় ক্ষেত্রে পড়তেছিলাম। তাহলে 3টা মৌলের ক্ষেত্রে পর্যায় কিন্তু সেম, পর্যায় 3 3 3, কিন্তু গ্রুপ ভিন্ন। একটা প্রথমটা সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের গ্রুপ 2 আর অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে কত 13। এর মানে আমাদের সূত্রটা ছিল এরকম, একই পর্যায়ের ক্ষেত্রে আমরা বাম থেকে যখন ডান দিকে যাব তখন মৌলের পারমাণবিক আকার কীভাবে হ্রাস পাবে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা বলতে পারতেছি সবচেয়ে বামে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, আর সবার ডানে কে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখানে আমরা সোডিয়াম সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কি অ্যালুমিনিয়াম। সবচেয়ে বামের মৌলটার পারমাণবিক ব্যাস সবচেয়ে বড় হবে। আস্তে আস্তে যখন আমরা ডান দিকে দিতে থাকবো পারমাণবিক আকার কিন্তু হ্রাস পেতে থাকবে। এখন প্রশ্ন ছিল, আচ্ছা এই মৌলের পারমাণবিক আকারটা কেন হ্রাস পাইছে সেটাকে জানা দরকার আছে না? সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কেন এটা বড় কেন সেটা ছোট। আচ্ছা এখন তো আমরা ইলেকট্রন বিন্যাসগুলো বৃত্তানুসারে করা যায়, মনে আছে তো? আমি একটু ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়াম এখানে ইলেকট্রন বিন্যাস দেখো, এটা সোডিয়াম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এটা ম্যাগনেসিয়াম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। আমরা এই লেখাটা একটু উপবেশে রাখি, হ্যাঁ। এই হলো দ্বিতীয় কক্ষপথ, এই হলো তৃতীয় কক্ষপথ। অ্যালুমিনিয়াম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা, ম্যাগনেসিয়ামের 12টা, অ্যালুমিনিয়ামের 13টা। আমরা এখন হচ্ছে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, এরকম করে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। আটটা দিলে 10টা, আর বই শক্তি পারে ইলেকট্রন হচ্ছে একটা মাত্র ইলেকট্রন, এটা আমি বই শক্তি একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এগুলো 4 জোড়া, 8টা, আর আছে 2টা ইলেকট্রন। আমি একটা ইলেকট্রন দিলাম এখানে, আর একটা দিলাম এই দুই জায়গায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, 2 জোড়া, 3 জোড়া, এগুলো 4 জোড়া ইলেকট্রন আছে। বাই তৃতীয় কক্ষপথে পরে 3টা, আমি দিয়ে দিলাম 3টে ইলেকট্রন। দেখো আমরা আধানের কথা খুব ভালো করে জানি, প্রোটনের আধানগুলো হয় ধনাত্মক আর ইলেকট্রনের আধান কি ঋণাত্মক। আমরা জানি বিপরীতধর্মী আধানগুলো পরস্পরকে কী করে আকর্ষণ করে। একবার চিন্তা করে দেখো, সোডিয়ামের প্রোটন আছে 11টা, 11টা প্রোটনকে বহি শক্তি স্তরে একটা ইলেকট্রন আকর্ষণ করে, মানে একটা ইলেকট্রনের সাথে 11টা প্রোটনের আকর্ষণ। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা, ওই 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়াম প্রোটন হচ্ছে 12টা, 12টা প্রোটনকে আকর্ষণ করে, মানে 2টা ইলেকট্রনে 12টা প্রোটনকে আকর্ষণ করে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন আছে 13টা, আর ইলেকট্রন বহি শক্তি স্তরে কয়টা? 3টা, ওই 3টা ইলেকট্রন 13টা প্রোটনকে আকর্ষণ করে। তুমি একটু তাহলে চিন্তা করো, এখানে একটা ইলেকট্রন 11টা প্রোটনকে আকর্ষণ করে, এখানে 2টা ইলেকট্রন 12টা প্রোটনকে আকর্ষণ করে, এখানে 3টে ইলেকট্রন 13টা প্রোটনকে আকর্ষণ করে। তাহলে তুমি বলো কার আকর্ষণ বেশি হবে? স্বাভাবিকভাবে এখানে দেখো এই 3টে ইলেকট্রন 13টা প্রোটনকে আকর্ষণকে বেশি হবে না? আকর্ষণ যখন বেশি হবে আকারটা তখন কীভাবে হ্রাস পাবে, মেইন হিসাব হচ্ছে এটা। কারণ দেখো এইটারও তৃতীয় শক্তিস্তর, এইটারও কিন্তু তৃতীয় শক্তিস্তর, এইটারও তৃতীয় শক্তিস্তর। স্বাভাবিকভাবে তৃতীয় শক্তিস্তর তিনারা সমান শক্তিস্তর, অ্যাকচুয়ালি আকার সেম হওয়ার কথা ছিল, কিন্তু পার্থক্য করে দিল কে? আমাদের প্রোটন সংখ্যা আর বহি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। আমাদের বহি শক্তি স্তরে এখানে ইলেকট্রন 1টা, এখানে 2টা, এখানে বহি শক্তি ইলেকট্রন 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের আকর্ষণটা তুলনামূলক কী হবে? বেশি হবে। যেহেতু আকর্ষণটা বেশি হবে আর তখন পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসটা কীভাবে হ্রাস পাবে। আমরা যখন গ নাম্বার অথবা ঘ নাম্বারে যখন বড় প্রশ্নগুলো আসবে তখন আমাকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিতে হবে। যদি আমাদের বইটাতে এখানে ব্যাখ্যাটা একটু স্কিপ করে গেছে, কিন্তু এই ব্যাখ্যাটা অবশ্যই তুমি দিয়ে দিবা, কারণ আমাকে ভালো নাম্বার পাইতে দিতে হবে। আর প্রথম অবস্থায় যদি কখনো খ নাম্বারে চলে আসে
শুধু পর্যায়ের সূত্রটা অ্যাপ্লাই করে দিব যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের পারমাণবিক আকার কী পাবে, হ্রাস পাবে। পরে তুমি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যতগুলো মৌল দেখ তোমাকে পর্যায় এবং গ্রুপ বাইর করে দিব। বাইর করে দিয়ে শুধু মেনশন করে দেবো কোনটা বামে কোনটা ডানে। যেটা ডানে থাকে সেটা পারমাণবিক আকারটা হ্রাস পাবে, আর যেটা বামে থাকবে সে তুলনামূলক সেটা পারমাণবিক আকার কী হবে, বড় হবে। ক্লিয়ার? আমরা এখন আরেকটা উদাহরণ নেব। এটা তো আমরা একই পর্যায়ের ক্ষেত্রে পড়লাম, আমরা এবার একই শ্রেণীর ক্ষেত্রে পড়ব। আর আমি আরেকটু বলে রাখি, আমাদের যে পর্যায়ভিত্তিক ধর্ম পরে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ওই তিনটা পড়তে প্রত্যেকটাতে আমাকে পর্যায়ের আকার বাইর করে নিতে হবে। আমি যদি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাইর করতে না পারি অথবা ভুল করি, আমাকে ওগুলো কখনো ব্যাখ্যা করতে পারবো না। জাস্ট ওই তিনটা ব্যাখ্যা করতে প্রত্যেকটাতে আমার লাগবে। সো এটাকে একটু তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়াশোনা করতে হবে। এটা না পারলে বাকিগুলো আমি পারবো না। এটা আমরা মুছে দিলাম। আমরা এবার একই শ্রেণীর ক্ষেত্রে একটা আলোচনা নিয়ে আসি। হ্যাঁ, একই গ্রুপের ক্ষেত্রে অথবা একই শ্রেণীর ক্ষেত্রে দেখো, এখানে আমরা এটার সূত্রটা ছিল এরকম, একই শ্রেণীতে অথবা একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যেতে থাকবো তখন মৌলের পারমাণবিক আকার কী পাবে, বৃদ্ধি পাবে। আরেকবার বলি, একই গ্রুপে অথবা একই শ্রেণীতে যখন উপর থেকে নিচের দিকে যেতে থাকবো মৌলের পারমাণবিক আকার কী পাবে, বৃদ্ধি পাবে। সিম্পলি হিসাব নিকাশ তুমি দেখো, কারণ আমাদের বইটাতে পদের সামনে কীরকম এরকম করে যাবে। তো এই মনে করি এটা পর্যায় 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কি 7। চিন্তা করে দেখো, আমি যদি গ্রুপ 1কে মেনশন করি, এটা হচ্ছে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমি কিন্তু একটা গ্রুপের কথা বলতেছি। এটা ছিল গ্রুপ 1। গ্রুপ 1 ক্ষেত্রে খেয়াল করে দেখো, পরীক্ষা তোমাকে এতগুলো কখনো দিবে না, সর্বোচ্চ 2টা 3টা বা 4টা সর্বোচ্চ দিতে পারে। দিয়ে বলবে ওদের পারমাণবিক আকার তুলনা করো। এখান থেকে মনে করো তুমি নিলা সোডিয়াম আর নিলা কি পটাশিয়াম, তুমি লিথিয়ামও নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি যদি এবার ইলেকট্রোবিন্যাসটা করি, মনে করি এই 3টা মৌল তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো ওদের পারমাণবিক আকার তুলনা করো। অথবা তোমাকে বলো এখানে কোন মৌলটা সবচেয়ে বড় অথবা কোন মৌলটা সবচেয়ে ছোট। প্রথমে আমাকে আবার আগের মতো করে ইলেকট্রোবিন্যাস করতে হবে। ইলেকট্রোবিন্যাস করার পরে আমরা পর্যায় এবং গ্রুপ বাইর করব। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3 না, 1s2 2s1। সোডিয়াম হচ্ছে 11, 1s2 2s2 2p6 3s1। পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো লিথিয়ামের ক্ষেত্রে পর্যায় 2, সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় 3, পটাশিয়ামের ক্ষেত্রে পর্যায় কত 4। পর্যায় কিন্তু কোনোটার মিল নেই, মানে প্রথম লিথিয়ামের পর্যায় 2, সোডিয়ামের পর্যায় 3, পটাশিয়ামের পর্যায় কত 4। যেহেতু পর্যায় মিল না, আমি এখানে পর্যায় সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কী মিল আছে দেখো, প্রথমটা গ্রুপ 1, সোডিয়ামের গ্রুপ কি 1, পটাশিয়ামের গ্রুপ 1। এর মানে আমরা কী মিল পেয়েছি, গ্রুপের মিল পাইতেছি। এর মানে তিনটা একই গ্রুপের সদস্য। আমরা একই গ্রুপের অথবা একই শ্রেণীর ক্ষেত্রে আমরা কী শিখছিলাম, একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যেতে থাকবো তখন মৌলের পারমাণবিক আকার কী পাবে, বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা এই হিসাব থেকে খুব সহজে বুঝতে পারতেছি এই তিনটার মাঝে যেহেতু ও সবচেয়ে নিচে অবস্থিত। দেখো এই পটাশিয়াম, পটাশিয়ামের পর্যায় 4, সোডিয়ামের পর্যায় 3, লিথিয়ামের পর্যায় 2। তো আমরা উপর থেকে যখন এই নিচের দিকে যাবো, তার মানে কি উপর থেকে নিচে গেলে মৌলের পারমাণবিক আকার কী পাবে, বৃদ্ধি পাবে। তার মানে লিথিয়ামের তুলনায় সোডিয়ামটা বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়াম বড়। তাহলে সবচেয়ে বড় কে, পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। আচ্ছা, পর্যায়ে আমরা যেটা শুধু সূত্র অ্যাপ্লাই করলাম, তাই না? লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে
শুধু ওরা আমরা জানি উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়। তো আবার একই প্রশ্ন, কেন বৃদ্ধি পেল স্যার, তাই না? হ্যাঁ, কেন বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, আমরা আবার সেই বৃত্তানুসারে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা ওইভাবে একটু করি, তাহলে সুবিধা হবে আমাদের। দেখো, লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আচ্ছা, লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 8টা, 2টা, 10টা, আর একটা বাইরে, না এই যে দিলাম। পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা আছে? 6টা, তাই না? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এই একটা। আবার আছে চতুর্থ কক্ষপথ, এই হলো চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথে 1টা ইলেকট্রন। আচ্ছা, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। যারা তৃতীয় অধ্যায় পরে আসো আপনি জানো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 3p6 এবং 3d-তে না গিয়ে ইলেকট্রন 4s গেছে। হ্যাঁ, তোমরা জানি ওটা কিন্তু খুব ভালো করে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওটা ভালো করে শিখে রাখবা। এখন দেখো, আমাদের কথা ছিল লিথিয়ামের ক্ষেত্রে পর্যায়ে 2, সোডিয়ামের ক্ষেত্রে পর্যায়ে 3, পটাশিয়ামের ক্ষেত্রে পর্যায়ে 4। দেখো, প্রত্যেকের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন একটা করে। স্বাভাবিক হিসাব নিকাশ, তুমি বৃত্তের কথা চিন্তা করো। আমরা বৃত্ত কী বুঝি? পারমাণবিক ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধের সাথে এখানে কিন্তু মিল আছে। তুমি এখানে কেন্দ্র থেকে দ্বিতীয় কক্ষপথ, এখানে কেন্দ্র থেকে তৃতীয় কক্ষপথ, এখানে কেন্দ্র থেকে চতুর্থ কক্ষপথ। স্বাভাবিকভাবে কোনটার ব্যাসার্ধ বড় হবে বলো? এটার ব্যাসার্ধ অনেক বড় হবে না, কারণ এখানে কক্ষপথ 4টা, আকার অনেক বড় হয়ে গেছে। আমরা যদি বৃত্তের কথা চিন্তা করি, সোডিয়ামের কথা দেখো, স্বাভাবিকভাবে ওটা আকার, যেহেতু তৃতীয় কক্ষপথ, ওটা আকারটা একটু ছোটো। আর ব্যাসার্ধ লিথিয়াম দ্বিতীয় কক্ষপথ, ওটা তো আরও ছোটো হবে। এবার আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনটার ক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারতেছি। পটাশিয়ামটা সবচেয়ে বড় হবে, সোডিয়ামটা, তারপরে আর সবচেয়ে ছোটো কী হবে? লিথিয়াম। মানে পারমাণবিক আকার আমাদের দুইভাবে হয়। আমরা দুইটার মাঝে একটা দেখলাম পর্যায় অনুসারে পরিবর্তন হয়, আর একটা দেখলাম কি একই শ্রেণী অথবা একই গ্রুপের ক্ষেত্রে পরিবর্তন হয়। আরেকটা চিন্তা করে দেখো, আমি এবার পর্যায় এবং গ্রুপের মাঝে একটা সম্পর্ক বাইর করব। মনে করো পরীক্ষা পর্যায় এবং গ্রুপ দুইটাতে মিলিয়ে দিয়ে দিছি, ওরকম একটা প্রশ্ন আমরা সমাধান করি। হ্যাঁ, আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিলাম। এবার দেখো, আমরা এমন একটা প্রশ্ন সাজাই যেটা আমাদের পর্যায় এবং গ্রুপ দুইটা থাকে, তাই না? আচ্ছা, আমি নিলাম সোডিয়াম, নিলাম পটাশিয়াম, নিলাম সিলিকন, নিলাম ফসফরাস। 4টা মৌল দিলাম। দেখো, 4টা মৌলকে এরকম করে দিতে পারে, বক্স আকারে দিতে পারে, অথবা অন্যভাবে দিতে পারে। তো মৌলগুলো প্রথমে ফাইন্ড আউট করে নিবা। ফাইন্ড আউট করার পরে আবার আগের মতো করে মৌলের ওই যে অবস্থান নির্ণয় করতে হবে। অবস্থান বলতে মৌলটা কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপে, হ্যাঁ, ওগুলো আগে বাইরে করে নিতে হবে। হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, সিলিকন, ফসফরাস। আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা পড়ে নেই। 2s2, 2p6, 3s1। তারপর আছে কি পটাশিয়াম, পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d থেকে ইলেকট্রন যাবে না। হ্যাঁ, 4s1। আমরা সিলিকন নিয়ে কাজ করি। সিলিকন হচ্ছে 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 6 4 10, 10 4 14। আমরা এখন ফসফরাস, ফসফরাস কত? 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, 6 4 10, 10 আর 5 15। আমরা পর্যায় একটু বাইর করে নিই। দেখো, এটার ক্ষেত্রে পর্যায় 3, কারণ হচ্ছে বহিঃশক্তি স্তর
সবচেয়ে বড় শক্তি হচ্ছে 3, পর্যায় 3। গ্রুপ কত হবে বলো? গ্রুপ 1। ওই যে বড় শক্তিতে শুধু s অরবিটাল থাকলে s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে ওই হচ্ছে গ্রুপ সংখ্যা। পটাশিয়ামের ক্ষেত্রে পর্যায় কত? পর্যায় 4, গ্রুপ গ্রুপ 1। গ্রুপ 1। সিলিকনের ক্ষেত্রে পর্যায় এই যে 3, পর্যায় 3। এবার দেখো গ্রুপটা কত হবে? বই শক্তি ছিল যখন s এবং p অরবিটাল থাকে, আমাদের সূত্রটা কি ছিল? s এবং p অরবিটালের মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। তাহলে s আর p আছে মোট কয়টা? 2টা 2টা 4টা, 10 যোগ করলে হবে কত? 10 আর 4 14। এবার আমরা ফসফরাসের ক্ষেত্রে আছি। ফসফরাসের ক্ষেত্রে পর্যায় এই যে 3, পর্যায় 3, গ্রুপ কত? এই যে s আর p আছে ইলেকট্রন আছে মোট 5টা, 10 যোগ করলে কত হবে? 10 এর পাশে 15। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো এখানে পর্যায় এবং গ্রুপ সম্মিলিতভাবে দেওয়া আছে। তাহলে আমি কীভাবে বড় ছোটো বাই করবো? কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান আছে, তাই না? আমরা এখানে দেখো প্রথমে তুমি ওই 2টা সূত্রকে আগে মেনশন করে নাও। এইগুলোর মধ্যে দেখো কোনটার পর্যায়ে মিল আছে এবং কোনটার গ্রুপে মিল আছে। দেখো তো, সোডিয়ামের পর্যায়ে 3, পটাশিয়ামের পর্যায়ে 3, সিলিকনের পর্যায়ে 3, সরি পটাশিয়ামের পর্যায়ে 4, কিন্তু ফসফরাসের পর্যায়ে কত? 3। মানে এই 3টা, সোডিয়ামের পর্যায়ে 3, সিলিকনের পর্যায়ে 3, ফসফরাসের পর্যায়ে 3। আমি আগে 3টা মানে পর্যায়ে 3টা মিল আছে, 3টা আগে কাজ করি। দেখো সোডিয়াম, সিলিকন আর ফসফরাস পর্যায়ে 3টার মিল আছে, কিন্তু সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1, সিলিকনের গ্রুপ কত? 14, ফসফরাসের গ্রুপ হচ্ছে কত? 15। আমাদের সূত্র কী ছিল? একই পর্যায়ে যখন থাকবে তখন মৌলগুলো যখন বাম থেকে ডানে যেতে থাকবে তখন মৌলের পারমাণবিক আকার কী পাবে? হ্রাস পাবে। তো দেখো এটা পর্যায়ে 3, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 14, এটা গ্রুপ 15। মানে সবচেয়ে বামে হচ্ছে সোডিয়াম আর ডান পাশে সিলিকন, তারপর আছে কি? ফসফরাস। এর মাঝে আমরা খুব সহজে বুঝতে পারতেছি এই 3টার মাঝে সোডিয়াম, সিলিকন এবং ফসফরাস, এই 3টার মধ্যে সবচেয়ে বড় কে? সোডিয়াম। খেয়াল করে যাবো, তুমি চিন্তা করো আমাকে 4 জনের মধ্যে কম্পিটিশন করতে হবে, 4 জনের মধ্যে সবচেয়ে বড়কে সেটা বাই করবো। 4 জনের মধ্যে আমি 3 জনের কাজ করলাম, সোডিয়াম, সিলিকন এবং ফসফরাস। 3 জনের কম্পিটিশনে কে জিতে গেল? সোডিয়াম। তাহলে পটাশিয়াম আর ফসফরাস ছোটো মানে ওটা বাদ করে গেল। আমি 3 জন থেকে একজনকে এই যে সোডিয়ামকে বাছাই করে নিলাম, সোডিয়াম সবচেয়ে বড়। বাকি আছে আর কে? এইলো পটাশিয়ামটা বাকি আছে, তাই না? পটাশিয়াম। এখন তুমি পটাশিয়াম আর সোডিয়াম তুলনা করবা। দেখো সোডিয়ামের পর্যায়ে পাইলাম 3, পটাশিয়ামের পর্যায়ে পেয়েছি কত? 4। আবার সোডিয়ামের গ্রুপ হয়েছে 1, পটাশিয়ামের গ্রুপ কত? তাও 1। এর মানে পটাশিয়াম আর সোডিয়ামে আবার গ্রুপের মিল আছে। এবার 2টা কিন্তু গ্রুপ 1। আমরা পড়ছিলাম একই গ্রুপের ক্ষেত্রে মৌলসমূহ যখন উপর থেকে নিচে যেতে থাকবে মৌলের পারমাণবিক আকার কীভাবে? বৃদ্ধি পাবে। এবার দেখো আমরা যদি পটাশিয়ামকে সোডিয়ামকে পজিশন দিই, এর মানে সোডিয়ামের পর্যায়ে হচ্ছে 3, পটাশিয়ামের পর্যায়ে কত? 4। এর মানে সোডিয়ামটা উপরে, পটাশিয়ামটা নিচে। আমাদের টার্গেট তো ছিল যে নিচে থাকে ওর আকার বড় হবে, আর যে উপরে থাকে তার আকার কী হবে? ছোট হবে। তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের মাঝে তাহলে কে বড় হবে? মিশ্রণে পটাশিয়াম হবে বড়, সোডিয়াম হবে কি ছোট। তাহলে আমরা আমাদের চ্যাম্পিয়ন পেয়ে গেলাম, মানে পটাশিয়াম এখানে সবচেয়ে বড়। ওর পর্যায় কত? 4। তো যখন পর্যায় এবং গ্রুপ সম্মিলিত করে তোমাকে দিয়ে দিবে, প্রথমে তুমি হয় পর্যায় মিলাবা, নাহলে হয় গ্রুপ মিলাবা। তারপরে তুমি এরকম কম্পেয়ার করে বড় এবং ছোটো বাইট করে নিবা। এখন তোমাদেরকে আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো, ওটা তোমরা বাসায় করবা। হ্যাঁ, হোমওয়ার্ক করে আমাকে ইনবক্স করে দিবা, বুঝছো তো? ইনবক্স করলে নাম এবং রুল লিখে দিবা কোন ক্লাসের, আমি দেখতে পাবো যেন তুমি আসলে সত্যি সত্যি লেখছো কিনা। হ্যাঁ, হয়েছি কিনা। দেখ আমি একটা ছোট্ট একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে পারো কিনা।
লিথিয়াম, এটা সোডিয়াম, এটা নিলাম সি। এবার দেখো একটু খেয়াল করে দেখো, বলে স্যার এখানে সি দিলেন, বি দিলেন, এ দিলেন, ডি দিলেন, এরকম প্রতীক তো জীবনে পড়ি নাই। না পড়ো কি হয়েছে, এবার নতুন করে পড়বা। প্রশ্ন হলো এগুলো আসলে প্রতীক না, এগুলো তুমি বাইর করে নেবে, এগুলো কী হইতে পারে। এই যে সোডিয়াম, সোডিয়ামের পরে সিপি রাখতে পারে, এটা কিন্তু একটা গ্রুপ। এই জিনিসগুলো তুমি বুঝে নিবা, এটা কিন্তু একটা গ্রুপ, এটা কিন্তু একটা পর্যায়, এটা কিন্তু একটা গ্রুপ। এখন লিথিয়াম, সোডিয়াম, তারপরে এটা কী হতে পারে। আবার পর্যায়ের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এখানে কী হতে পারে, এখানে কী হতে পারে। আবার এটা কিন্তু একটা গ্রুপ, এটা ক্লোরিন, এটা ব্রোমিন, এটা কী হতে পারে। তো আমার প্রথম ফার্স্ট তোমার হিসেব নিকাশ হলো, তুমি এ বি সি ডি এই তিনটা মৌল কী আর সেটা বাইর করে নিবা। বাইর করার পর তোমার প্রশ্ন হলো এ বি এবং সি ডি এর প্রশ্নটা লিখে দিয়েছি, এ বি সি ডি এর পারমাণবিক আকার তুলনা করো। পারমাণবিক আকার তুলনা করো, ঠিক আছে। এই এর মানে আমরা এই তিনটা কী করবো, পারমাণবিক আকার তুলনা করব। হোমওয়ার্ক অবশ্যই করে রাখবা। হ্যাঁ, আমরা কিন্তু পারমাণবিক আকারটা একটু সময় নিয়ে পড়ছিলাম, এর কারণ আছে। আমরা এর পরে যে ধর্মগুলো আছে প্রত্যেকটাতে পারমাণবিক আকার আমাকে কী করতে হবে, বাইর করার পরে ওইগুলো তোমাকে তুলনা করতে হবে, মনে থাকবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক হলো। হ্যাঁ, অবশ্যই হোমওয়ার্ক করবে। আমরা তো পারমাণবিক আকারটা শেষ করলাম। হ্যাঁ, পারমাণবিক আকার শেষ করার পরে আমরা এখন অন্য একটা জিনিস করবো। আমরা বোর্ডটাকে ক্লিন করে নিই। পারমাণবিক আকার শেষ হয়ে গেল, আমরা এখন করব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, তাই না? আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা এরকম করে মনে রাখবা, মানে মোট 4টা জিনিস এভাবে আমাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তাই না? আয়নীকরণ শক্তি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যে সিস্টেমটা, যে নিয়মটা ছিল সম্পূর্ণ তার উল্টা। মানে পারমাণবিক আকার যদি বড় হয় আয়নীকরণ শক্তি কম হবে, পারমাণবিক আকার যদি ছোটো হয় আয়নীকরণ শক্তি কী হবে, বেশি হবে। একদম সিম্পল হিসাব নিকাশ। এখন দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে আবার একই রকম একটু উদাহরণ দিই। মনে করে দিলাম কি, 2টা মৌল দিলাম সোডিয়াম, দিলাম সিলিকন, দিলাম কি সালফার। তাহলে দেখো 3টা মৌল দিলাম, সোডিয়াম, সিলিকন, সালফার। এখন আবার আগের মতো করে এই 3টার পর্যায়সারণিত অবস্থান বাইর করতে হবে, পর্যায় কত, গ্রুপ কত, সেটাকে বাইর করে নিতে হবে। তাহলে সোডিয়ামের পর্যায়ে বাইর করে নিবা, আমাকে আবার বাইর করতে কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। আমি ইলেকট্রন বিন্যাস করে নিলাম 2s2 2p6 3s1। সিলিকন দেখো, সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p 6 4 10 2 6 10 14টা। সালফার কত, 16 1s2 2s2 2p6 3s2 3p 4। আমরা আগে ঠিক প্রত্যেকটা জিনিস এরকম করে করবো, মূল অবস্থান আগে নির্ণয় করতে হবে, মানে পর্যায় এবং গ্রুপ বাইর করতে হবে। সোডিয়ামের পর্যায় দেখো, আবার আগের মতো দেখো, সোডিয়ামের পর্যায় 3, গ্রুপ 1। এটা দেখো পর্যায় 3, গ্রুপ, বলো তো গ্রুপ কত হবে, S এবং 3 যে কটা ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করতে হবে।
এস আর পিতে আছে মোট ইলেকট্রন 4টা, আর 10 যোগ করলে হবে কত? 14। সালফার নিয়ে আমরা কথা বলি। সালফারেরও পর্যায় কত? 4। পর্যায় 4, সরি পর্যায় 4 না, পর্যায় 3। পর্যায় 3, এটা গ্রুপ কত হবে বলো তো? এস আর পিতে মোট ইলেকট্রন কয়টা? 4টা, যেটা 6টা। এস আর পির ক্ষেত্রে আমরা আবার 10 যোগ করতে হয়, তাহলে গ্রুপ কত হবে? 6টা, আর 10 যোগ করলে হবে কত? 16। হ্যাঁ, এখন আমরা দেখবো পর্যায় সেম, একই পর্যায়, বাট গ্রুপ কিন্তু এক না। তাহলে আমরা এখানে প্রথমে পর্যায় সূত্র অ্যাপ্লাই করব। পর্যায় সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা পারমাণবিক আকারটা বাই করব, আর পারমাণবিক আকার বাই করার পরে আমরা আয়নীকরণ শক্তিটা তুলনা করব। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলছিলাম কি, এগুলোর ক্ষেত্রে অবশ্যই পারমাণবিক আকার বাই করতে হবে, মানে পারমাণবিক ব্যাসার্ধটা। এবার দেখো সোডিয়াম, সিলিকন এবং সালফার তিনটার পর্যায় 3, তিনটা পর্যায় 3, ঠিক আছে। কিন্তু দেখো সোডিয়ামের গ্রুপ 1, সিলিকন গ্রুপ 14, সালফার গ্রুপ 16। তাহলে পারমাণবিক আকারকে তুলনা করে দেখো, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। তাহলে বলো তো সবচেয়ে বড় কে হবে? অবশ্যই সবচেয়ে বড় হবে কে? সোডিয়াম। বামে যেটা থাকে সেটা হয় আকার বড় হবে, আস্তে আস্তে যখন ডানে যায় তখন আকার কী হয়? ছোট হয়ে যায়। তাহলে সোডিয়াম হবে সবচেয়ে বড়, গ্রেটার দেন সিলিকন, গ্রেটার দেন সালফার। তাহলে আমরা এই পারমাণবিক আকারটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমি বলছিলাম যে আয়নীকরণ শক্তি রয়েছে কি পারমাণবিক ব্যাসার্ধের উল্টা। তাহলে যেহেতু এটার পারমাণবিক ব্যাসার্ধ বড়, এটা উল্টা হবে, তো তাহলে এটার আয়নীকরণ শক্তি হবে কম হবে। সিলিকনের ক্ষেত্রে দেখো, তারপরে সিলিকন, তারপর সালফার। সালফার সবচেয়ে ছোট, এর মানে ওর পারমাণবিক আয়নীকরণ শক্তি তাহলে কী হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এখন তুলনা করতে পারি। সুতরাং আয়নীকরণ শক্তির তুলনা, তাহলে কী হবে? সবচেয়ে বেশি হবে কার? সালফারের, তারপরে কার হবে? সিলিকন, তারপরে কার হবে? সোডিয়াম। হ্যাঁ, তাহলে এক কথা জাস্ট পারমাণবিক ব্যাসার্ধ যা হবে আর তোমার আয়নাইজেশন এনার্জি মানে আয়নীকরণ শক্তি হবে তার উল্টাটা। ক্লিয়ার? আচ্ছা, আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা আমার মানে বলা হয় না তোমাদেরকে। গ্যাসীয় অবস্থায় 1 মোল, গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি। মানে জিনিসটা এরকম, কিছু কিছু মোল ইলেকট্রন ত্যাগ করে না, বলো তো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, আবার পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। প্রশ্ন ছিল সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করতে কতটুকু শক্তির প্রয়োজন হয়, পটাশিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করতে কতটুকু শক্তির প্রয়োজন হয়? দুজনেরকে আসলে কি সমান পরিমাণ শক্তির প্রয়োজন হবে? না, সমান পরিমাণ শক্তি কখনো প্রয়োজন হয় না, হয়তো কারো বেশি, হয়তো কারো কম। এইটাই আমাদের আয়নীকরণ শক্তিটা। এখন চিন্তা করে দেখো, আমি তো তোমাকে সোডিয়াম আর পটাশিয়ামের কথা বললাম। দেখো এবার চিন্তা করে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আমি 3টা মৌলনির কথা বলি। দেখো সোডিয়াম, আরেকটা মৌল লেখো পটাশিয়াম। এটা পটাশিয়াম, হ্যাঁ 19, 1s2 2s2 2p6 3s2 3p 10 10 18 4s1। ঠিক আছে, দেখো এটার পর্যায় কত? 4, গ্রুপ 1। এর মানে দেখো সোডিয়ামের পর্যায় 3, গ্রুপ 1, পটাশিয়ামের পর্যায় 4, গ্রুপ 1। দুইটার মধ্যে পর্যায় কিন্তু একরকম না, গ্রুপ সেম। তো আমরা যেহেতু গ্রুপ সেম, আমাদের সূত্র কী ছিল? পারমাণবিক আকারটা যেভাবে পরিবর্তন হয় আয়নীকরণ শক্তি তার উল্টাটা হয়। এবার দেখো সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে বড় হবে? সোডিয়াম বড় না পটাশিয়াম বড়? সোডিয়ামের পর্যায় হচ্ছে 3, পটাশিয়ামের পর্যায় কি 4, পটাশিয়ামটা বড়। পারমাণবিক ব্যাসার্ধ পটাশিয়াম গ্রেটার দেন
সোডিয়াম, যেহেতু আমাদের পটাশিয়াম বড়, সোডিয়ামটা কি ছোট, আমাদের আয়নীকরণ শক্তি উল্টা বলছিলাম না, তাহলে কিন্তু আয়নীকরণ শক্তি কার বেশি হবে? সোডিয়ামের আয়নীকরণ শক্তি কী হবে? বেশি হবে। তাহলে আমরা পটাশিয়াম আয়নীকরণ শক্তি তার কী হবে? কম হবে। এবার দেখো তুলনা, তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি হবে? সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম। দেখো সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, পটাশিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। দেখো এই যে দেখো সোডিয়াম যদি আমরা এই ইলেকট্রন ত্যাগ করি তাহলে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম এই যে প্লাস। দেখো এই জিনিসটা ওর আয়নীকরণ শক্তি বলে জানো? ওর আয়নীকরণ শক্তি হচ্ছে আয়নীকরণ কারণ নিজে প্রকাশ করি আয়নীকরণ পটেনশিয়াল, হ্যাঁ এই আই দিয়ে প্রকাশ করি। এটা হলো সমান সমান প্লাস 496 কিলোজুল পার মোল, 496 কিলোজুল পার মোল। পটাশিয়াম তাহলে কত কিছু দেখে নেই, পটাশিয়াম মাইনাস ইলেকট্রন পটাশিয়াম প্লাস, এটার আয়নিক কিন্তু 400, অবশ্যই প্লাস হবে কারণ সবগুলো আমাদের কিলোজুল পার। দেখো এই জিনিসটা আমাদের বই না থাকলেও এগুলো জেনে রাখা, তুমি জানতে পারলাম। তো আমরা এখান থেকে দেখছিলাম যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে, পটাশিয়াম আয়নীকরণ শক্তি তার কী হবে? কম হবে। দেখো তো সোডিয়ামের 496 কিলোজুল পার মোল, পটাশিয়ামের 419 কিলোজুল পার মোল, একটু কম না? তাহলে সোডিয়ামের দেখো আমরা এখান থেকে পাই দেখছিলাম যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, পটাশিয়াম আয়নীকরণ তার কী হবে? কম হবে। তাহলে এখন এরকম করে আমরা আয়নীকরণ শক্তি তুলনা করতে পারবো, পারবো তো? তাহলে আমরা আয়নীকরণ শক্তি একটা তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আয়নীকরণ শক্তির এগুলো বাসা তুমি করবা, ছোট্ট একটা হোমওয়ার্ক দিব। তুমি ফসফরাস, সালফার, ক্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন একটা তো মৌলগুলোর আয়নীকরণ শক্তি তুলনা করো। আয়নীকরণ শক্তির তুলনা করো। জাস্ট এই তিনটা মৌল তুমি আয়নীকরণ শক্তি তুলনা করবা, এবং বাসায় এটা হোমওয়ার্ক দিল। হ্যাঁ গেল আমাদের আয়নীকরণ শক্তি। আমরা এখন করব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, হ্যাঁ আমরা কথা দিয়ে বুঝতে পারি ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের মধ্যে একটা প্রবল আকর্ষণ, তাই না? ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আকর্ষণ, ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধ সম্পূর্ণ উল্টা। আমরা পারমাণবিক ব্যাসার্ধ যদি বড় হয় ইলেকট্রন আসক্তিটা কী হবে? কম হবে। পারমাণবিক ব্যাসার্ধ যদি ছোট হয় ইলেকট্রন আসক্তি কী হবে? বড় হবে। ঠিক একইভাবে যখন আমরা ইলেকট্রন আসক্তি একটা তুলনা করে দেখি, তো মনে করো বেরিলিয়াম, ক্যালসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এই তিনটা বলো তিনটা ইলেকট্রন আসক্তি তুলনা করো। তাহলে কী করবো বলো? প্রথমে আবার আমাকে এগুলার পর্যায় এবং গ্রুপ বাইর করে নিতে হবে। বেরিলিয়ামের পর্যায় কত? বেরিলিয়াম 4, 1s2 2s 2। ম্যাগনেসিয়াম আছে কত? 12, 1s2 2s2 2p6 3s 2। ক্যালসিয়াম 20, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এখানে আছে 6 4 10 18 18 আর এখানে 20, তাহলে 3d দিয়ে কোনো ইলেকট্রন যাবে না, আমরা একবার লিখতে 4s। এবার দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কত হয়? এটা পর্যায় 2, গ্রুপ 2। ম্যাগনেসিয়াম
পর্যায় 3, গ্রুপ ম্যাগনেসিয়ামের পর্যায়ে গ্রুপ কত হবে এবং গ্রুপ 2। ক্যালসিয়াম পর্যায় 3, গ্রুপ তাও 2। দেখো এর মানে বেরিলিয়ামের পর্যায় 2, গ্রুপ 2, ম্যাগনেসিয়ামের পর্যায় 3, গ্রুপ 2, ক্যালসিয়ামের পর্যায় 3, গ্রুপ 2। দেখো তিনটা মৌলেরই পর্যায়ের মিল নাই, বাট গ্রুপের মিল আছে, সেম গ্রুপ। এটাও গ্রুপ 2, এটাও গ্রুপ 2, এটাও গ্রুপ 2। এখন তুমি পারমাণবিক ব্যাসার্ধের তুলনা আগে করতে হবে। এবার তুমি বলো তো পারমাণবিক ব্যাসার্ধ কার বড় হবে কার ছোট হবে? পর্যায়ে এটা 2, এটা 3, এটা 4, সরি এটা পর্যায় 4, 4। তাহলে আমরা জানি কি, যদি একই গ্রুপ থাকে, একই গ্রুপের ক্ষেত্রে আমরা যখন উপর থেকে নিচের দিকে দিতে থাকবো তাহলে মৌলের পারমাণবিক আকার কীভাবে বড় হবে? এর মানে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে তুলনা করে তো কী হয়, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় কী হবে? ক্যালসিয়াম, গ্রেটার দেন তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে কী হবে? বেরিলিয়াম। সবচেয়ে বড় ক্যালসিয়াম, তারপর হবে ম্যাগনেসিয়াম, তারপরে কি বেরিলিয়াম। এর মানে কি বেরিলিয়ামটা সবচেয়ে ছোট, ক্যালসিয়ামটা এখানে সবচেয়ে বড়। তাহলে এটা আমি কী বলছিলাম, ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধের উল্টা। এবার দেখো এই ইলেকট্রন আসক্তি তুলনা করলে কী হবে? ইলেকট্রন আসক্তি তুলনা করলে হবে কি, সবচেয়ে বেশি হবে কার? বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে এই যে ক্যালসিয়াম। একদম পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তি সম্পূর্ণ একেবারে উল্টা। এটা হলো একই গ্রুপের ক্ষেত্রে। আমরা যখন একই পর্যায়ের ক্ষেত্রে একটা তুলনা করি, দেখো একই পর্যায়ে একটা উদাহরণ দিই আমরা। একই পর্যায়ের ক্ষেত্রে ফসফরাস, সিলিকন, সালফার। হ্যাঁ, একই পর্যায়ের ক্ষেত্রে তোমরা হোমওয়ার্ক করবা। একটা মৌলগুলোর ইলেকট্রন আসক্তি তুলনা করো। আমি একটু বলে দিই, আমাকে আবার আগের মতো ইলেকট্রন আসক্তি তুলনা করতে হলে প্রথমে মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস করে ওদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে। পর্যায় গ্রুপ নির্ণয় করার পরে আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে কাজ করব। পর্যায় এবং পারমাণবিক ব্যাসার্ধ যে বড় ছোটো যা হয়, ইলেকট্রন আসক্তি তার উল্টাটা মনে থাকবে তো। তাহলে আমরা এখন আরেকটা মৌল করি, আরেকটা ধর্ম নিয়ে কাজ করব, তড়িৎ ঋণাত্মকতা। এটা কিন্তু হোমওয়ার্ক পেলো, মনে থাকে যেন। তড়িৎ ঋণাত্মকতা কি? তাহলে যখন দুটি মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে কোনো অণু গঠন করে, সমযোজী বন্ধনে কিন্তু ইলেকট্রন কী হয়? শেয়ার হয়। ওই দুটা মৌল মিলে যে ইলেকট্রনগুলো শেয়ার করে, ওদেরকে আবার ওরা কি শেয়ার করতে ইলেকট্রন কী করে? আকর্ষণ করে। এই যে আকর্ষণ করা, দুইটা মৌল যে আবার শেয়ার করতে ইলেকট্রন আকর্ষণ করে, এই আকর্ষণটাকে বলা হয় কি? তড়িৎ ঋণাত্মকতা। বুঝছো তো? মানে সমযোজী বন্ধনে যখন মৌলগুলো মিলে কোনো অণু গঠন করে এবং যে ইলেকট্রনগুলো শেয়ার করে, ওই শেয়ারকৃত ইলেকট্রন প্রতি ওই মৌলগুলো আকর্ষণ হলে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো আমরা তড়িৎ ঋণাত্মকতাকে যে একটা প্রশ্ন বলি, মানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে ফ্লোরিন। মনে করি 4টা মৌল আমি লিখলাম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে ফ্লোরিন। আমাকে আবার তড়িৎ ঋণাত্মকতা কোনটার বেশি কোনটা কম বাইর করার জন্য আবার আগের মতো করে পারমাণবিক ব্যাসার্ধ বাইর করে নিতে হবে। মানে মৌলের অবস্থানগুলো আগে বাইর করতে হবে, তাই না? তো মৌলের অবস্থান বাইর করতে হলে আমাকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এর আগে কী বাইর করতে হবে? ইলেকট্রন বিন্যাস করে ওদের পর্যায় এবং গ্রুপ বাইর করতে হবে।
দেখো আমরা যে কার্বনে ইলেকট্রন বিন্যাস করি 6 1s2 2s2 2p এই যে 2 নাইট্রোজেন 7 1s2 2s2 2p 3 অক্সিজেন 8 1s2 2s2 2p 4 ফ্লোরিন 9 1s2 2s2 2p 5 তাহলে আমরা এই যে ইলেকট্রন করে নিলাম ইলেকট্রন করার পরে আমরা আবার আগের মতো কী করবো পর্যায় এবং গ্রুপ বাই করবো দেখো তো কার্বনের পর্যায় কত 2 গ্রুপ কত কার্বনের গ্রুপ কত দেখো ওই সব কিছু যখন এস এবং পি অরবিটাল থাকে তাহলে ওই দূরে ওই এস এবং পি অরবিটাল মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয় এখানে মোট ইলেকট্রন আছে 4টা আর ওই জায়গা 10 কত হবে সমান সমান 14 নাইট্রোজেনটা দেখো পর্যায় এও 2 গ্রুপ কত এখন এস আর পিতে আছে মোট ইলেকট্রন 5টা আর 10 যোগ করতে হবে তাহলে গ্রুপ হলো 15 অক্সিজেন পর্যায় 2 গ্রুপ কত দেখো এখানে এস এবং পিতে মোট ইলেকট্রন আছে 6টা তাহলে 10 যোগ করতে হবে 10 আর 6 কত হলো 16 এবার দেখো ক্লোরিন ক্লোরিনের পর্যায় কত এও 2 গ্রুপ কত হবে 17 এই 5 2 7 10 যোগ করে 17 এবার দেখো আমরা 4টা মৌলকে দেখতে পেলাম যে পর্যায় একই পর্যায় 2 কিন্তু গ্রুপের ভিন্ন আমরা আবার পারমাণবিক আকার তুলনা করলে একটা পর্যায়ের ক্ষেত্রে মৌলগুলো যখন বাম থেকে ডান দিকে যাবে তখন মৌলের পারমাণবিক আকার কী হবে হ্রাস পাবে আমরা খুব সহজে বুঝতে পারতেছি এরা 14 এরা গ্রুপ 15 এরা 16 এরা 17 একটু সবার লাস্টের 17 আর এদিকে সবার প্রথমা থেকে 14 থেকে কার্বন তাহলে কার্বনের পারমাণবিক আকারটা তাহলে কী হবে বড় হবে আর ডান দিকে যেতে যেতে যখন ক্লোরিন গ্রুপ 17তে যাবে তখন আকারটা কী হবে হ্রাস পাবে না পারমাণবিক আকার তুলে আমরা কী পাবো সবচেয়ে বড় হবে কে কার্বন তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে এসে ফ্লোরিন এই হলো পারমাণবিক আকার আমরা জানি পারমাণবিক আকারের সাথে তড়িৎ ঋণাত্মকতা সম্পূর্ণ উল্টা মানে যেটা পারমাণবিক আকারটা বড় ওটা তড়িৎ ঋণাত্মকতা হবে কি কম হবে আর যেটা পারমাণবিক আকারটা ছোট ওটা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি হবে বেশি হবে তাহলে আমি এখন তড়িৎ ঋণাত্মকতা তুলনা করি সবচেয়ে বড় হবে ফ্লোরিন তারপরে অক্সিজেন তারপরে নাইট্রোজেন তারপরে হবে কি কার্বন তড়িৎ ঋণাত্মকতা তুলনা করলে আমরা এটা পাই মনে রাখবো তড়িৎ ঋণাত্মকতার একটি ফিক্সড মান আছে ওগুলো কখন তুমি অঙ্ক করে বাই করতে পারবে না মুখস্থ রাখতে পারবা এখন মুখস্থ আমি যে এখানে তড়িৎ ঋণাত্মক মান লিখি এটা শেখার জন্য মনে করো ফ্লোরিন তড়িৎ ঋণাত্মক মান হচ্ছে 4 অক্সিজেন 3.5 নাইট্রোজেন 3 কার্বনের 2.5 দেখছো তড়িৎ ঋণাত্মক মানটা কি চমৎকার আমি বলছিলাম কি আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান সম্পূর্ণ উল্টা ফ্লোরিনের দেখো 4 অক্সিজেন 3.5 নাইট্রোজেন 3 কার্বনের 2.5 এগুলো আমাদের তড়িৎ ঋণাত্মকতা এখন আমরা বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতা সমযোজী বন্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার করে ওই ইলেকট্রনগুলো যে দুইটা শেয়ার করে ওরা আবার কী করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে আর ওই আকর্ষণটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি দেখো মনে করো HCl হাইড্রোক্লোরিক তাই না আমরা জানি কি ওরা অবশ্যই যারা বন্ধন রাসায়নিক বন্ধন করছো অবশ্যই তুমি খুব ভালো করে জানো হাইড্রোজেন এবং ক্লোরিন সমযোজী বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ মানে ইলেকট্রন শেয়ার করছে হাইড্রোজেন বেসন আছে যে একটা ইলেকট্রন তাই না ও একটাই শেয়ার করবে আমি সেটাকে এভাবে দেখাই দেখো বড় করে দেখালাম না আপাতত এইভাবে দেখালাম ক্লোরিন এখানে ক্লোরিন একটা শেয়ার করবে হাইড্রোজেনের মধ্যে একটা শেয়ার করবে আবার সমযোজী বন্ধনের কাছে কি চমৎকার কিছু হিসাব দেখে গেছে দেখবা মনে করো দুজন মিলে বন্ধন গঠন করছে হাইড্রোজেন একটা দিছে ক্লোরিন এত ভালো মানুষ সে 4-5টা দিবে ও যদি একটা দিছে ও কিন্তু একটাই দিবে
কখনো বেশি কম হবে না, কারণ একজনে যাদের প্রতিপক্ষ ঠিক সেম দিবে, তাহলে হাইড্রোজেনের মনে করেন হাইড্রোজেনের ইলেকট্রন আছে এইটা, ক্লোরিনের ইলেকট্রন আছে এইটা, দুজনে মিলে এই দুটো ইলেকট্রন শেয়ার করছে। কিন্তু প্রশ্ন ছিল দেখো ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মক মান আমি এখানে আচ্ছা ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মক মান 3 লিখে রাখবা, এখানে নাই 3, হাইড্রোজেনের 2.1, ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মক মান 3, হাইড্রোজেন 2.1। এখন চিন্তা করে দেখো দুইজনের মাঝে ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মক মান অনেক বেশি না, দুইজনে আকর্ষণ করবে ইলেকট্রনগুলোকে, বাট যেহেতু আমাদের ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মক মান বেশি, ওর আকর্ষণটাও কী হবে বেশি হবে। আকর্ষণ যখন বেশি হয় তখন ইলেকট্রনটা নর্মালি ক্লোরিনের দিকে ঝুঁকে থাকবে। মনে আছে তো আমরা এগুলো কীভাবে লিখি না, এই হাইড্রোজেন হবে ডেল প্লাস ক্লোরিন ডেল মাইনাস, মানে সে ক্লোরিন হবে আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। আমরা জানি ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিলে হয় প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস। এটা এমন একটা পজিশন, মানে এমন একটা অবস্থায় আছে গ্যাসের হাইড্রোজেন ক্লোরিন মানে ছাইরা দেয় নাকি, মানে ছাড়া ছাড়া অবস্থা কোনো রকম ধরে রাখছে, আর ক্লোরিন মানে একদম পারা নিজের পকেটে নিয়ে নিয়েছে, মানে পুরোপুরি নিতে পারে না, একদম প্যানে নিজের কাছে নিয়ে গেছে। এর জন্য আমরা ডেল প্লাস ডেল মাইনাস, মানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, একবার নিতে পারলে তো প্লাস মাইনাস হয়ে যেত, তো একবারে শুধু না আইনের কোনো শক্তি তাই না, মানে আইনিক বন্ধন। তাহলে এগুলো আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা এই মানগুলো নর্মালি বইয়ে নাই, তবে তুমি লিখে রাখতে পারো, জাস্ট নিজে বুঝতে পারলাম। হ্যাঁ, আর তড়িৎ ঋণাত্মকতা আমি একটা ছোট্ট একটা হোমওয়ার্ক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা করে নেবে বাসায়। ছোট্ট একটা হোমওয়ার্ক দেখো, এলো ফ্লোরিন, এলো ক্লোরিন, এলো ব্রোমিন, এই তিনটা তড়িৎ ঋণাত্মকতা তুলনা করো। তড়িৎ ঋণাত্মকতা তুলনা করো। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মানটা আমি আগে লিখে নিয়েছিলাম, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা মান হচ্ছে 2.8, মনে রাখো যাকে আমি বলে দিলাম 2.8। কিন্তু এগুলো তুমি প্রথম হইতে পারমাণবিক ব্যাখ্যাটা বাইর করবো, পারমাণবিক ব্যাখ্যাটা বাইর করার পরে আমরা তড়িৎ ঋণাত্মকতা তুলনা করবো, আর তড়িৎ ঋণাত্মকতা পারমাণবিক ব্যাখ্যাদের উল্টা, মনে থাকবে তো। তো আমরা এদের পর্যাবৃত্তিক ধর্মের যে মেইন টপিকগুলো আমাদের আলোচনা শেষ। মেইন টপিক্সের মধ্যে পারমাণবিক আকার, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 4টা টপিক্সে ভালো করে পারলে ইনশাল্লাহ আশা করা যায় পরীক্ষা ভালো করবা। হ্যাঁ, তো যেই হোমওয়ার্কগুলো দিয়েছি বা আমি এখানে যেই লেকচার দিয়েছি এগুলো বাসায় ভালো করে আয়ত্ত করবা, আয়ত্ত করার পরে মেইন বইটা ভালো করে পড়বা। মেইন বই আমাদের মেইন জিনিস, ওটা ভালো করে পড়ার পরে আশা করি কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করতে পারো, প্রশ্নের পরিমাণ বেশি হলে ইনশাল্লাহ আমি প্রশ্নগুলো একটা মানে সমাধান নিয়ে একটা ক্লাস নিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।